আজ আমরা সব বন্ধুরা মিলে এত দূরে কি করতে এলাম? আর সত্যি কি আমরা দেবের এলাকাতে চলে এলাম? আরে সব বলবো, তার জন্য তোমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো গুড মর্নিং গাইস। যদিও বা এখন সূর্যের আলো তেমন ভাবে ফোটেনি। আরে হ্যাঁ রে বাবা, এই দেখো বাড়ির বাইরেটা পুরো অন্ধকার, আর ঝিরিঝিরি করে বৃষ্টিও তখন পড়ছে। বাড়ির ছোট ছোট পাহারাদারগুলোকে বিদায় জানিয়ে বাবার সাথে সাইকেলে করে বেরিয়ে পড়লাম বৈদ্যবাটি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। যারা বৈদ্যবাটি থেকে ভিডিওটা দেখছো তারা এই রাস্তাটা অবশ্যই চিনবে। দেখো তখন রাস্তাটা পুরো ফাঁকা, একটাও লোক নেই রাস্তাতে। আর এমনিতেও এত ভোরবেলা কোনো লোক না থাকাটাই স্বাভাবিক। আমিও ঝপাঝপ করে তাই বৈদ্যবাটি স্টেশনে উঠে পড়লাম। কিন্তু স্টেশনে হাতে গোনা কটা লোক ছিল। তখন ঘড়িতে সকালের 4:02 বাজে। আমি অপেক্ষা করতে লাগলাম আমার ট্রেন আসার জন্য। আমিও তারপর ট্রেনের দুলুনিতে ঘুমিয়ে থাকা কাকুর দোল দেখতে দেখতে আর বাইরের অন্ধকার প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। কন্ট্রোল। তোমরা যারা যারা শ্রীরামপুর থেকে দেখছো তারা আমাকে কমেন্ট করে জানিও আমি এখন শ্রীরামপুরের কোন জায়গাটা পার হলাম। ট্রেন যখন হাওড়া ঢুকছে তখন প্রায় সকাল হয়ে গেছে। আমিও তাড়াতাড়ি স্টেশনে নেমে অপেক্ষা করতে লাগলাম আমার বাকি বন্ধুদের আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই সবাই একসাথে দেখা করে নিলাম। দেখো তখন হাওড়া স্টেশনেও কত লোক ঘুমোচ্ছে, আর এরই মধ্যে আমাদের আরো দুজন বন্ধু এসে হাজির হয়ে গেল। এত লোককে ঘুমোতে দেখে সায়নদাও একটু আলসিটে ভেঙে নিল। তারপর আমরা সবাই মিলে হাওড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে নিলাম। এত সকালে ঘুম থেকে ওঠার জন্য সবাই তখন ঘুমিয়ে পড়েছে, আর আমি লুকিয়ে লুকিয়ে এদের ভিডিও করতে শুরু করে দিয়েছি। কিছুক্ষণ পরে আমাদের পাশ থেকে বন্দে ভারতও বেরিয়ে গেল। তারপর আমি ট্রেনের বাইরে সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। দেখো কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর শেষে। ট্রেনে থাকতে থাকতে অনেকক্ষণ পর আমরা এবার পার হতে যাচ্ছি কোলাঘাটের ব্রিজ। যখন কোলাঘাট স্টেশন ঢুকি তখন ঘড়িতে 7:11 বেজে গেছে। ভিতরে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর সায়নদাও তোমাদেরকে হাই করে দিল। शाबाश बेटा, बहुत बढ़िया। তারপরে আমরা সবাই মিলে এসে পৌঁছালাম পাঁশকুড়া জংশনে। তারপর স্টেশন থেকে নেমে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম বাস ধরবার জন্য। এখন আমরা বাসে করে প্রায় 1 ঘন্টার দূরত্ব অতিক্রম করে যাচ্ছি বকুলতলায়। আরে বাবা, এটা সেই বকুলতলা নয় যেখানে ভিড় জমে মেলা বসেছে আর আমি আর তুমি দেখতে যাব। এখন আমরা বকুলতলা থেকে বাস ধরে আরো 1.5 ঘন্টার সময় অতিক্রম করে যাচ্ছি কেশপুরের উদ্দেশ্যে। আরে গাইস তেমন কিছু নয়, ভিডিও শুরুতেই বলেছিলাম না দেবের এলাকায় যাচ্ছি। যখন বাসটা আস্তে আস্তে কেশপুরের দিকে ঢুকছে তখন আয়াম তো পুরো অবাক। জলের মধ্যে কেশপুর না কেশপুরের মধ্যে জল, আমি কিছুই বুঝতে পারলাম না। এই দেখো গাইস, তোমরা এই চারপাশটা দেখে নাও, চারিদিকে শুধু জল আর জল। বাস চালাচ্ছে না রকেট চালাচ্ছে বোঝাই যাচ্ছে না। রাস্তার ব্যাগগুলোতে বাস এমন ভাবে কাট মেরেছে, কিছুক্ষণের মধ্যে আমার মনে হয় যে আমি নিজে বাসের জানলা থেকে বেরিয়ে জলে পড়ে যাব। আর রাস্তার বাম্পার তো কিছুই মানছে না, বাম্পারের ওপর দিয়ে বাস উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এখান থেকে এটাই বোঝা যায় কাকার ড্রাইভিং এক্সপিরিয়েন্স তুখর লেভেলের। তারপরে আমি দেবের বানানো নদী কেশপুরের জমে থাকা জল দেখতে দেখতে এগিয়ে চললাম। আর ফাইনালি অনেক কষ্টের পর আমরা এসে গেলাম আমাদের কলেজে। সবার মুখেই একটা ক্লান্তির ছবি আর না ফোটা একটা হাসি নিয়ে আমরা ভিতরে ঢুকতে শুরু করলাম। আমরা কলেজে চলে এসেছি।
দেখতে পাচ্ছেন? হ্যাঁ গাইস, ফাইনালি সকালবেলা 3টের সময় ঘুম থেকে উঠে 4টে ট্রেন ধরে হাওড়া এসে হাওড়া থেকে আবার ট্রেন ধরে দুবার বাস চেঞ্জ করে আমরা শেষমেশ কলেজে এসে পড়েছি। সিরিয়াসলি বলছি, যদি আরো দূরে বাসটা যেত না, আমার মনে হচ্ছিল এক্ষুনি পৃথিবীর বাইরে বাসটা বেরিয়ে যাবে। Guys, এই দেখো এটা আমাদের কলেজ, আর ভগবানের অনেক অনেক দোহাই, এত জলের মধ্যে আমাদের কলেজটা অন্তত ডুবে যায়নি। এই দেখো গাইস আমাদের কলেজের অবস্থা, চারিদিকে গাছপালায় ভরে গেছে, জঙ্গল। মানে কিছুক্ষণ পরে মনে হচ্ছে জঙ্গল থেকে জন্তু জানোয়ার বেরিয়ে এসে বলবে আমাদেরকেও ক্লাস করাও, এইরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি এখন ক্লাস করে নিই, তারপর কলেজের শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইস কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি। এবার জানি না আমি কোন জন্মে বাড়ি ঢুকবো। হয়তো পরে যখন তোমরা আমাকে দেখবে আমার দাড়ি গোপ অনেক বেড়ে যাবে, সাদা হয়ে যাবে দাড়ি গোপ। এই জন্মে ঢুকতে পারবো কিনা সেটাও আমি জানি না, এত দূরে কলেজ। তারপর আর কি, তারপর আবার কলেজ থেকে বেরিয়ে সবার সাথে আর কি ঠাট্টা তামাশা করতে করতে এখন আমি যাচ্ছি মেদিনীপুর স্টেশনে। মানে পুরো ওয়ার্ল্ড ট্যুর করে এখন বাড়ি ফিরবো আমি। আর ফাইনালি গাইজ আমরা এসে গেছি মেদিনীপুর স্টেশনে। এবার মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন ধরে এখন আমরা যাব হাওড়া, হাওড়া থেকে আবার ট্রেন ধরে যে যার বাড়ি। মেদিনীপুর স্টেশন থেকে তখন 1 ঘন্টা পরে ছিল ট্রেন, আর বাইরে ছিল অসম্ভব গরম। গরমে আমাদের মাথার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই যে আমার বন্ধু মানিক, মানিক ভুলভাল বকতে শুরু করে দিয়েছিল। রিভিউ দিয়ে দাও। চলো চলো সামনের দিকে চলে ফালতু পুরো স্টেশন। দেখো সত্যি কথা বলতে এই কথাটা পুরোপুরি মজার ছিল। আর তোমরা যারা যারা মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু একদম রেগে যেও না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চারপাশে তখন ভীষণ গরম, আর ট্রেনেরও কোনো খবর নেই। আমরা তাই সবাই মিলে স্টেশনে পাইচারি করতে শুরু করে দিলাম। তারপর 1 ঘন্টা পর ট্রেন এলো, ট্রেনে উঠে কাকাকে টাটা বলে বেরিয়ে পড়লাম মেদিনীপুর ছেড়ে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যাই বলো, ট্রেনের বাইরে থেকে এইরকম একটা সুন্দর প্রকৃতি দেখার মজাটাই কিন্তু আলাদা। গাড়ি যখন খড়গপুর ছেড়ে বেরোলো, তখন সারাদিনের ক্লান্তির জন্য সায়নদার চোখেতেও ঘুম চলে এসছে। আর ওই দেখো দূরে মানিক দাঁত বের করে সবার সাথে হাসাহাসি করে যাচ্ছে। তারপর ডুবে যাওয়া সূর্যকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। সন্ধে 7:22-এ আমরা হাওড়া এসে পৌঁছালাম। তারপর হাওড়া থেকে সবাই আলাদা হয়ে গেল, যে যার বাড়ি যাওয়ার ট্রেনেতে উঠে পড়লাম। লাস্টে আমি আর সন্দীপই ছিলাম। সন্দীপও কোন নম্বর নেবে যাবে, আর আমি নামবো বৈদ্যবাটি। সারা দিনের পরিশ্রমের পর রাত্রি 9:45-র সময় এসে গেলাম বৈদ্যবাটিতে। জানি সকাল থেকে সবারই অনেক ধকল গেছে, কিন্তু কলেজের নাম করেই হোক সবাই মিলে কোথাও একটা বেরিয়ে আসা গেল, সবাই মিলে একসাথে একসঙ্গে কোথাও যাওয়া গেল। এরকম খুব একটা সচরাচর হয় না। দেখো আমি তো এখন গামছা নিয়ে রেডি স্নান করতে যাওয়ার জন্য। সত্যি সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। আর তোমাদের এই ভিডিওটার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।